আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার বিশেষ সাপ্তাহিক আয়োজন চট্টলা এক্সপ্রেসে। সঙ্গে আছে আমি শামুল হোসাইন। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন এই চট্টলা এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি আজ আমরা গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান নিয়ে কথা বলব, সেটা হচ্ছে কারাগার, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার। কারাগার এই কথাটি মনের মধ্যে ভেসে আসলে যে প্রশ্নটা সবার আগে চলে আসে সেটা হচ্ছে একটা শাস্তির জায়গা। আধুনিক এই সময়ে এসে এই কারাগার কি এখনোই কি শাস্তির জায়গা, নাকি এটা একটা সংশোধনের একটা জায়গা? অতীব আনন্দের ব্যাপার, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এই পর্বে আমরা অতিথি হিসেবে পেয়েছি পুরো বাংলাদেশের যিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন, অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন আমাদের চট্টগ্রামের কৃতি সন্তান আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন। আজকে তার সাথে কথা বলবো, অজানা কথাগুলো আমরা জেনে নিব। আমরা কথা বাড়াবো না, আমাদের সাথে থাকুন। আমরা কারাগারের ভিতরে প্রবেশ করছি। কারাগার নিয়ে, কারাগারের চ্যালেঞ্জ নিয়ে, কারাগারের ধারণ ক্ষমতা নিয়ে এবং বন্দীদের অধিকার নিয়ে আমরা কথা বলবো, তাদের জীবনযাপন প্রক্রিয়া নিয়ে কথা বলবো এবং তারা যে একটা কথা সবসময় বলা হয়, তাদের স্লোগান রাখিব নিরাপদ, দেখাবো আলুর পথ, তারা কতটা নিরাপদে রাখে এবং মানবিক ব্যবস্থাপনায় নিয়ে এসে কতটা তারা নিরাপদে রাখতে পারছে এবং দেখাবো আলুর পথ, তারা কীভাবে আলুর পথ দেখায় তা নিয়ে আজ আমরা আলোচনা করব। উক্ত আলোচনার আলোচক হিসেবে আমাদের মাঝে আমরা পেয়েছি পুরো বাংলাদেশ জেলের যিনি অভিভাবক হিসেবে কাজ করছেন আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? ধন্যবাদ, ভালো। ঈদ মোবারক। জি, ঈদ মোবারক। আমরা এখন বর্তমানে অবস্থান করছি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার। এটা পুরো বাংলাদেশের অন্যতম একটি কারাগার। আপনি এখন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে দেখার জন্য এসছেন, এখন কি দেখলেন সেটা একটু প্রথমে জানতে চাই। জি, ধন্যবাদ। আসলে আপনারা জানেন যে আমরা ঈদ উপলক্ষে আমাদের বন্দীরাও যাতে ঈদের আমেজটা থেকে বঞ্চিত না হয়, এই জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছি। আর আজকে চট্টগ্রাম কারাগারে আসার উদ্দেশ্য এটা যে আজকে যাতে গত দুদিন ধরেই আমরা বন্দীদের জন্য নানামুখী আয়োজনের ব্যবস্থা ছিল। তার মধ্যে যেমন ঈদটাকে মাথায় রেখে তাদের জন্য যেমন বিশেষ একটা প্রীতিভোজের আয়োজন করা ছিল, ইমপ্রুভ ডায়েট ছিল তাদের। এর পাশাপাশি তাদেরকে আমরা যেমন তাদের পরিবারের সাথে সংস্পর্শে আসার সুযোগ করে দেওয়ার জন্য টেলিফোন কলের ব্যবস্থা করা হয়েছে এবং তাদেরকে কিন্তু আমরা বিশেষ সাক্ষাৎকারের ব্যবস্থা করছি। মানে রেগুলার রুটিনের বাইরে যে ঈদ উপলক্ষে তারা এই সুবিধাগুলো পাচ্ছে। এবং আজকে আপনারা যদি বাইরে খেয়াল করেন যে অনেক বিপুল সংখ্যক লোক সমবেত হয়েছে। গতকালকে অনেক বেশি লোক ছিল আমাদের যে দেখা সাক্ষাতের জন্য এবং তারা বিশেষ করে ঈদ উপলক্ষে তারা কিন্তু বাসার খাবার দেওয়ার যে একটা সিস্টেম আমরা করেছি। তো ওইটা বন্দীরা তাদের যদি নিকটজন যদি খাবার-দাবার নিয়ে আসে তারা আমরা অ্যালাউ করছি। নিরাপত্তা প্রোটোকল মেনেই আমরা যাচাই বাছাই করে তাদেরকে দিচ্ছি, বন্দীরা যাতে এটাই। সো এই বিষয়গুলো সার্বিকভাবে কেমন চলছে এটা দেখার জন্য জি। মূলত এভাবে কি, যেহেতু আপনি পুরো বাংলাদেশের দায়িত্ব পালন করতে হচ্ছে, আনাচে কানাচে যতগুলো কারাগার আছে সবকিছু নিয়েই কাজ করছেন আপনি। এই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারটা হচ্ছে যেহেতু একটা স্পেশাল কারাগার দেশের জন্য, তো এটা কি আপনার আশা হয়, দেখভালও করা হয় আসলে পুরো প্ল্যানগুলো তারা ঠিকমতো কাজ করছে কিনা? চট্টগ্রাম যেহেতু মানে আমার নিজের বাড়িও তো জি, জি, চট্টগ্রাম। জি, জি। যে কারণে আমার যখন বিভিন্ন অফিসিয়াল ডিউটির বাইরেও যখন ব্যক্তিগত সফরে আসি আমি বেসিক্যালি এসে দেখার চেষ্টা করি। আমার স্টাফদের সাথে কথা হয় আর ঘুরে দেখারও চেষ্টা করি যে কেমন চলছে। আর যেহেতু নিজের শহর, যাতে নিজের শহরে নিজের প্রতিষ্ঠান যাতে ভালোভাবে চলে, এটাও আমার একটা ডেফিনেটলি একটা ইয়েতে। সো এটার বাইরে নয়, আপনারা জানেন যে আমাদের আসলে এই চট্টগ্রাম কারাগার
দেশের অন্যতম বৃহৎ একটা কারাগার, বাট আনফর্চুনেটলি আমাদের যে স্পেস এবং যে জায়গা আছে ধারণ ক্ষমতা, ওর তুলনায় কিন্তু আমাদের বন্দির সংখ্যা অনেক বেশি। বেশি। তো এবং সত্যিকার অর্থে কারাগারের ভিতরে যে পরিবেশ আছে এখানে কোনো আর কোনো অ্যাকোমোডেশন অথবা বাড়ানোর কোনো সুযোগ নেই। তো এটা আমাদেরকে একটু ভোগাচ্ছে। এটা শুধুমাত্র চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের চিত্র না, পুরো বাংলাদেশের এটা চিত্র। কিন্তু এই যে বন্দীদের তুলনায় আসলে বন্দীদের পরিমাণটা এত বেশি যে উপর, সেক্ষেত্রে আমাদের এই বাস্তবতায় আমাদের এই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারকে কি দেখছেন? আমাদের যদি বলি, আপনাদের যদি আমি যদি কম্পেয়ার করি দেশের অন্যান্য পার্টের তুলনায় কিন্তু এখানে আরো অবস্থাটা ক্রিটিক্যাল। এখানে অলমোস্ট ৪ গুণের মতো, মানে ধারণ ক্ষমতা প্রায় ৪ টাইমস। আর যেটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ক্রাউডি হচ্ছে আমাদের কেরানীগঞ্জ, যেখানে আসলে বেশি ৩ গুণের মতো থাকে। বাট চট্টগ্রামে এবং আমাদের কক্সবাজারে এই ২ টা কারাগার অত্যন্ত ঘনবসতিপূর্ণ এবং দুটারই আসলে আর আর কোনো এক্সপানশন এর কোনো জায়গা না। দিস আর অল ক্লোজড, মানে যতটুকু জায়গা ছিল আমরা ব্যবহার করে না, ফেলেছি। যেহেতু আমরা আছি এখন বর্তমানে কারাগারের ভেতরে আছি, কোনো একটা জায়গা তো এরকম কোনো খালি নাই যে জি। এখানে একটা নতুন করে একটা ভবন তৈরি করা যাবে। এছাড়া ধরেন আপনি যখন অনেকগুলো বন্দী রাখেন তাদের কিন্তু একটু কিছু ফ্রি স্পেস, তাদের খেলাধুলা থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল প্রোগ্রামগুলো থেকে শুরু করে তাদের হাঁটা চলার জন্য কিন্তু একটা জায়গা লাগে। যেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চট্টগ্রামে কারাগারে কিন্তু এটা নেই। আমাদের নতুন কারাগারগুলোতে কিন্তু এই প্রভিশনসটা রেখে বন্দীরা যাতে নিয়মিত শরীরচর্চা, তাই খেলাধুলা থেকে শুরু করে এটা করতে পারে, মনন চর্চা করতে পারে, এরকম কিছু স্পেস আছে। বাট এখানে কিন্তু ওটা নেই। দীর্ঘদিন ধরে মানে একটা কথা শুনতে পাচ্ছি আমরা, যে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারকে একটু বড় করা হবে, বা একটা চট্টগ্রাম উত্তরে বা দক্ষিণে, বা আমরা জঙ্গল সলিমপুরে যেটার কথা বলছি সেটাও আমরা অনেকদিন ধরে শুনে আসছি। শুনে আসা তো অনেক শুনছি, বাট এটা কার্যত আমরা দেখতে পাবো কখন? যে আসলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার এক্সপান্ড হচ্ছে কখন? আবার নতুন স্থানান্তর হচ্ছে কখন? কারণ মেট্রোর কয়েদিরা, বন্দীরা মেট্রো একটা জায়গায় থাকবে, জেলারগুলো একটা জায়গায় থাকবে। এই ধরনের আমরা অনেক স্বপ্ন এর আগে আমরা শুনেছি। এটা বাস্তবায়ন আপনার হাত ধরে তো হবে। কখন হইতে পারে? জি, জি। আমরা চেষ্টা করছি আসলে। আপনারা জানেন যে যেহেতু আমাদের বন্দির সংখ্যা বেশি ধারণ ক্ষমতার শোনায়, তাদেরকে মানবিকভাবে রাখার জন্য, তাদেরকে উৎপাদনমুখী করার জন্য, তাদেরকে বিভিন্ন ট্রেনিংয়ে করার জন্য, এই কাজগুলোর জন্য কিন্তু স্পেস লাগে। সো যেটা অ্যালাও করছেন, আপনিও জানেন যে এটা দীর্ঘদিনের আমাদের একটা প্রক্রিয়া এবং চট্টগ্রাম কারাগারটাকে যাতে এক্সপান্ড করতে পারি অথবা একের অধিক কারাগার আমরা স্থাপন করতে পারি। কারণ আজ একটা কারাগারে যখন দেখা যায় ৫-৬ হাজার ৭,০০০ বন্দী থাকে, তখন কিন্তু এটা ম্যানেজ করাও একটা অত্যন্ত চ্যালেঞ্জিং। সো নিরাপত্তার দৃষ্টিকোণ রাকিবও থেকে নিরাপদ। জি, নিরাপদ কতটা রাখতে জি, এটা একটা চ্যালেঞ্জ জি, হয়ে জি, জি। আছে। এবং নিরাপত্তার দৃষ্টিকোণ থেকেও কিন্তু এটা কিন্তু আসলে নট ভেরি সেফ আমি রাইট, বলব। রাইট, সো রাইট। যেকোনো একটা এখন অস্থিতিশীল এখন শেষ মুহূর্তের আপনাদের প্ল্যানটা কি? মানে এখন কি কয়টি হচ্ছে? চট্টগ্রামের জন্য কয়টি? চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জন্য কয়টি হচ্ছে? বা কোন অঞ্চলে হচ্ছে? এটা নিয়ে আপনাদের জি, জি, এখন জি, শেষ জি। মুহূর্তের কাজটা কি? জি, জি। আমরা কার্যক্রমটা কি? এখন যেটা আসলে আপনারা জানেন যে জঙ্গল সলিমপুরের সরকারি কিছু খাস জমি আছে যেখানে আ অনেক আগে প্রায় ২০২২ সালে বেসিক্যালি ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছিল এবং কারাগারকে ওখানে ৭৫ কারাগার হওয়ার কথা জি, জি। ছিল। একটা ৭০ একর একটা জায়গা স্থান দেওয়ার জন্য প্রশাসনিক আমাদের মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদনও ছিল। বাট যেহেতু জেলা প্রশাসন এটার উপর নিজেদের বা যে কন্ট্রোলটা নিতে পারছিল না, যে কারণে আসলে আমাদেরকে জায়গাটা দিতে পারেনি। তা বর্তমানে এটা পরিস্থিতি পরিবর্তন হয়েছে। আশা করি যে প্রশাসন এটার যখন এটার দখলটা পুরোপুরি এটা নিতে পারবে। সন্ত্রাসীদের আধিপত্য ছিল একটা সময়। বাট জি, এখন প্রশাসনিক একটা স্পেস হয়ে যাচ্ছে, জি। একটা অঞ্চল হয়ে যাচ্ছে জি, এটা জি। এবং প্রশাসন। আমি বিশ্বাস করি যে তখন বাংলাদেশ জেলের জন্য, চট্টগ্রামের জেলের বিকল্প জেলের জন্য ইট উইল বি ওয়ান অফ দ্য সরকারের ওয়ান অফ দ্য প্রায়োরিটি হবে আমি আশা করি। এছাড়া আসলে বিকল্প হিসাবে আমরা যখন কিছুটা হতাশ হচ্ছিলাম যে এটা ক্লিয়ার হচ্ছিল না, তখন আমরা বিকল্প হিসাবে আমরা কর্ণফুলী টানেল পার হয়ে নদীর ওপারেও একটা জায়গা, বিকল্প জায়গা দেখেছি। ওইটাও জেলা প্রশাসনকে আমাদেরকে জানানো আছে। ইন এনি কেস যদি কোথাও যদি এটাতে ডিফিকাল্টি হয়, দীর্ঘসূত্রতা হয়, বিকজ আপনি জানেন একটা কারাগার কিন্তু আজকে বললেই কালকে হবে না। ইট টেকস টাইম। লাইক আজকেও যদি প্রকল্পটা শুরু হয় মিনিমাম ৫ বছর লাগবে এটাকে কমপ্লিট করতে। আর আমি আজকে থেকে শুরু করে যদি ৫ বছর পরে বাংলাদেশ চট্টগ্রাম জেলের কি পরিস্থিতি হবে, এটা আসলে আমরা যদি আ অতি সত্বর ব্যবস্থা না করি তাহলে কিন্তু আমাদের জন্য একটা কঠিন চ্যালেঞ্জের মুখে আমরা পড়ব। আনোয়ারা বা পটিয়ার দিকে জি, নিশ্চয়ই। জি। সেটাকে আপনার কি মানে জেল করার কোনো পরিকল্পনা আছে? যেটা কোনো সলিমপুরে না, তো কাজ করছে। আমাদের প্রায়োরিটি হচ্ছে জঙ্গল সলিমপুর, যেহেতু আমাদের ট্রান্সপোর্ট এবং অন্যান্য বিষয়গুলো মাথায় রেখে এটা কনভেনিয়েন্ট হবে। বাট আপনি জানেন যে আসলে আ আমরা ভবিষ্যতে বাংলাদেশ জেলকে এমন দেখছি যে আমাদের মেট্রোর সেগমেন্টকে আলাদা করতে হবে।
যেমন আমরা ভবিষ্যতে যে আইনটা করছি যেখানে জুভেনাইলকে আলাদা করতে হবে, কিশোর বন্দীদের আলাদা করতে হবে, যেমন মাদকাসক্ত বন্দীদের আলাদা করতে হবে। চট্টগ্রামে তো আপনি জানেন মাদক নিয়ে আমাদের একটা বড় সমস্যা আছে, মিক্সিং হয়ে যাচ্ছে এখানে এসে। এবং সবগুলাই জি, তো একসাথে একসাথে যার আসছে। কারণে একটা সো আলাদা চ্যালেঞ্জিং ও বটে চ্যালেঞ্জিং। সো আমাদের হয়তো একের অধিক আসলে কারাগারের পরিকল্পনা করতে হবে স্পেস নিয়ে, আর উৎপাদনমুখী করতে গেলে তাদেরকে স্পেসও দিতে হবে। জি, আপনার ধরেন প্রোডাক্টিভ কোনো আপনি কিছু আপনি করতে একটা গেলে কথা বলেন যে যেটা একটা সংশোধনাগার। তো তাদের সংশোধনের জন্য বিভিন্ন ক্ষেত্র তো তৈরি করার জন্য একটা জায়গাও তো স্পেসও তো জি, প্রয়োজন। এক্সাক্টলি। বিভিন্ন রিহেবিলিটেশন প্রোগ্রাম চালাতে হবে, বিভিন্ন রকমের তাদেরকে ট্রেনিং দিতে হবে। আবার যদি তাদেরকে কারাগারে আমরা যেটা চিন্তা করছি যে কারাগারে বন্দীরা বসে না থেকে, লাইক আপনার যদি আমাদের প্রায় ৫০,০০০-এর বেশি বন্দী আছে যারা হচ্ছে সক্ষম লোক। বাংলাদেশের নাগরিক বিভিন্ন কারাগারে কারাগারে বসে আছে। তাদেরকে যে এবং সরকার কিন্তু তাদেরকে পুরো বছর লালন-পালন করছে। তো অনেক টাকা কিন্তু সরকারে যায়। তাদেরকে যদি উৎপাদনমুখী করা যায়, তাহলে তারা যেমন একে তাদের পরিবারকে সাপোর্ট দিতে হবে, সরকারেরও কিন্তু ওইখান থেকে রাজস্ব ইনকাম হবে। সাধারণ মানুষ বা আমরা সকলেই মনে করি আসলে এই কারাগারটি কিন্তু শাস্তি এবং বা অপরাধ বা বন্দীদের জন্য একটি শাস্তির একটা জায়গা। আসলে কি শাস্তির জায়গা এই সময়ে এসে আপনার কি মনে হয় আসলে? যে আপনি যেটা বললেন যে কর্পোরাল পানিশমেন্ট, একসময় কারাগারে আটক রেখে মানুষকে অত্যাচার করা হতো। ওইখান থেকে কিন্তু পৃথিবী সরে আসছে এবং বাংলাদেশও কিন্তু ওইখান থেকে সরে আসছে। বাংলাদেশ জেল ওইখান থেকে সরে আসছে। আপনি আপনার বন্দীদের যখন যারা মুক্তি পায় তাদেরকে কিন্তু জিজ্ঞেস করতে পারেন, আমরা তাদেরকে হোল্ড করছি। তাদেরকে কিন্তু কর্পোরাল কোনো পানিশমেন্ট অথবা ফিজিক্যাল কোনো পানিশমেন্টের মধ্যে কিন্তু তারা আর যায় না। এখন তারা এই সময়টাকে তাদের কোয়ালিটি টাইম হিসাবে তৈরি যায়, যদিও তারা যদি নিজেদেরকে সংশোধন করার জন্য যে পরিবেশ অথবা যদি অফার করতে পারে, আমি বিশ্বাস করি যে মানুষ যখন একটা অনেক সময় দেখা যায় মানুষের কিন্তু অনেকে যেমন বিভিন্ন জায়গায় যেমন সেকেন্ড চান্স ইন লাইফ অনেক সময় অপরাধ হয়ে যায়। বাট অপরাধ হয়ে গেলে সে কিন্তু বাতিলের খাতে যায়। তাকে যদি আমি কারেক্ট করে আবার যদি নিয়ে আসতে পারি, আমি বিশ্বাস করি যে ওরা সমাজে কন্ট্রিবিউট করবে। দেখাবো আলুর পথ। এটা একটু আপনি যদি একটু বিশ্লেষণ করতেন। আসলে আপনারা কিভাবে আলুর পথ দেখান? আমরা আসলে তাদেরকে যখন বন্দী হিসাবে অথবা কনভিক্টেড হয়ে চলে আসে, তাদেরকে কিন্তু একটা কাউন্সেলিং এবং মোটিভেশনাল সেশনের মাধ্যমে তাদেরকে যেমন আজকে আমি নিজেই করেছি যে তাদেরকে কাউন্সিল করেছি মাদক যাতে তারা না খেয়ে সরে আসে। এখন মাদক সংক্রান্ত অপরাধের জন্য তারা বিভিন্ন কারণে চলে আসছে। তো আমি বলেছি, "আমি মাদক খাচ্ছি না, আমার কি কোনো ক্ষতি হয়েছে?" তারা বলছে, "না ক্ষতি।" আবার যে মাদক খেয়ে কার কি ভালো হয়েছে উদাহরণ দাও। কেউ কিন্তু দিতে পারেনি। সো আমরা এরকমভাবে বিভিন্ন এক্সপার্ট যারা আছেন তাদেরকে মোটিভেট এবং কাউন্সেলিং করে তারা যাতে অপরাধ জগৎটা থেকে বের আসেন, ডিসকানেক্টেড হয়ে যান এবং তাদেরকে কারাগার থাকা অবস্থায় তাদেরকে যেমন আমরা শিক্ষার জন্য তাদেরকে প্রমোট করছি। কেউ যদি পড়াশোনা করতে চায়, কেউ যদি নিজেকে ভোকেশনাল কোনো ধর্মচর্চা ধর্মচর্চা করতে চায়, কেউ যদি নিজেকে ভোকেশনাল, আমরা প্রায় ৩৯টা টাইপ অফ আইটেমে তাদেরকে ট্রেন করছি। যেকোনো একটা চুজ করলে কেউ হয়তো অ্যালুমিনিয়ামের জিনিসপত্র তৈরি করা শিখছে, কেউ এখানে কারাগারের জি, জি, ভিতর? জি। তারপর কেউ বুক বাইন্ডিং শিখছে, কেউ প্রিন্টিং শিখছে, কেউ বেকারি আইটেম শিখছে, কেউ মেয়েরা যেমন পার্লার এর জন্য ট্রেনিং। এরকম সুযোগ এখানে কারাগারে আছে? জি, আছে। সো এরকম টোটাল সবগুলো কারাগারে সবগুলো নেই। বাট যেখানে আমার স্পেস আছে ওখানে কিন্তু আমি ভালোভাবেই করতে পারছি। যেমন বন্দীরা আমার এখন সাবান বানাচ্ছে, আমার বন্দীরা বালিশ বানাবে, আমার বন্দীরা জুতা বানাচ্ছে, জামদানি শাড়ি বানাচ্ছে, আপনার টাঙ্গাইল শাড়ি বানাচ্ছে, গামছা বানাচ্ছে, লুঙ্গি বানাচ্ছে। দিস আর রিয়েলিটি। এবং আপনি যদি দেখেন যে আমরা রপ্তানি মেলায় কিন্তু আমরা কনজিকিউটিভলি গত ২ বার আমরা কিন্তু ১ম আমরা পুরস্কার পেয়েছি। এইবার আমরা জব্বারের বলি খেলাও জি, বৈশাখী আপনারা মেলাতেও দেখেছেন আমরা দেখেছি। কিছু ঝাড়ু-টাড়ু ছোট আঙ্গিকে আমরা চেষ্টা করেছি। সো দিস আর রিয়েলিটি এবং তারা কিন্তু অনেকেই এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তারা ট্রেনিং পাওয়ার পরে তাদেরকে যখন বাইরে যাচ্ছে, তাদেরকে কিন্তু আমরা ইকুইপ করার চেষ্টা করছি। মেশনের কাজ শিখছে তাকে টুলস দিচ্ছি। ইলেকট্রিকের যে কাজ তাকে একটা বক্স দিয়ে দিচ্ছি। যারা সেলাই কাজ শিখছে তাদের কিন্তু আমরা সরকারের বিভিন্ন সংস্থা থেকে হেল্প করে, আমাদের এনজিওরা অনেকে আছেন হেল্প করেন। তাদের মাধ্যমে কিন্তু সেলাই মেশিন থেকে শুরু করে অনেক ইকুইপমেন্ট তাদেরকে দিচ্ছি, তারা তাহলে বাইরে যেতে কাজ করতে পারেন। সো ওই চেষ্টাগুলো করার মাধ্যমে আসলে দেখুন যে একটা বন্দী হিসেবে আসছেন, তাকে গ্র্যাজুয়ালি তাকে ট্রান্সফার করে মানে আলো পথে তাকে যাতে সুযোগ করে দেওয়া যে সে যাতে সমাজে যাতে রিইন্টিগ্রেট হতে পারে, তার সোশ্যাল যাতে আইসোলেটেড না হয়ে যায়, এরকম একটা পরিস্থিতি করার চেষ্টা করছি। এখানে মাদক ঢুকে এই ধরনের আমরা অনেক প্রশ্ন চলে আসে মানুষের মধ্যে। আসলে কি মাদক কোনো ঢোকার জন্য কোনো সুযোগ আপনার এই চট্টগ্রাম কেন্দ্রীয়, আমি অন্য কারাগারের কথা বলব না, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আছে কিনা সেটা একটু জানতে চাইবো? আপনারা যদি দেখেন যে সামষ্টিকভাবে আমরা দেশের প্রায় আমার বন্দী আছে প্রায় ৮০,০০০-এর উপরে এবং তার ১/৪ ২০,০০০-এর উপরে প্রায় বর্তমানে প্রায় ২২,০০০-এর মতো বন্দী আছে মাদক সংক্রান্ত অপরাধে। রাইট। এবং একটা গ্রুপ আছে যেটা ট্রেডার্স মানে বিক্রি করে। বাট একটা বড় গ্রুপ আছে কিন্তু যারা মাদক সেবী। তো ওদের নিয়ে আমাদের যে চ্যালেঞ্জটা হচ্ছে এবং চট্টগ্রাম যেহেতু চট্টগ্রাম, কক্সবাজার এই জোন মাদক প্রবণ এলাকা। রাস্তাও বটে, জি, মাদকের একটা রাস্তাও জি। সো যে কারণে এখানে এই সংখ্যাটা বেশি।
তো আমরা যেটা প্রবলেমটা আপনি যেটা বললেন যে রিয়ালিটি হচ্ছে, আমি একদম 100% অস্বীকার করলে আমি এমন একটা সোসাইটিতে বাস করি যে তুলবি আপনারাও বিশ্বাস করবেন, আমার দর্শকও বিশ্বাস করবেন না বিশেষ করে। বাট রিয়ালিটি হচ্ছে এখানে যে একদম জিরো আমরা কখনোই করতে পারিনি। আপনি করবেন কি করে? আপনি যদি পেটের মধ্যে করে খেয়ে নিয়ে আসেন স্টোমাকের ভিতরে, আমার কোনো মেশিন নাই যেটা আসলে আপনাকে চেক করে রাখবে। তো তখন আমরা কি করছি যে আমরা দেখছি এরকম মানে আমরা পাচ্ছি, তখন তাদেরকে কিন্তু ২৪ ঘন্টার পরিবর্তে ৪৮ ঘন্টা আমি ইনকামিং ওয়ার্ড অথবা আমদানি ওয়ার্ড ওখানে ধরে রাখছি। সে আল্টিমেটলি একসময় বেশি ২৪ ঘন্টা বেশি সে পেটের মধ্যে রাখতে পারে না। সো ডিসচার্জ করে এরকম ঘটনা কিন্তু প্রায়ই ঘটছে। তারপর বিভিন্নভাবে লুকায়িত আপনার জামার মধ্যে সেলাই করা, স্যান্ডেলের মধ্যে, খাবারের ব্যাগের মধ্যে বিভিন্নভাবে তারা চেষ্টা করে। সো এটা থেকে যে আমি একদম জিরোতে নিয়ে আসতে পারছি তা না। বাট আমি আমার যে যারা স্টাফ আছে এই তাদের জায়গায় প্রযুক্তিকে আপনি ব্যবহার করছেন কিনা আসলে? আমরা এখন পর্যন্ত আসলে আমাদের যেমন ঢাকায় বিভিন্ন জায়গায় বডি স্ক্যানার আমরা করতে পেরেছি। এখানে এখন পর্যন্ত ইকুইপমেন্টটা ইনস্টল করতে পারিনি। আমাদের পরিকল্পনা আছে, তাহলে হয়তোবা কিছুটা কমবে আমাদের না, যেহেতু মাদকের একটা অন্যতম রাস্তাও বটে, জি। এটাকে একটু এই ধরনের ব্যাপারটাতে নিয়ে আপনার কাজ করবেন কিনা? জি, জি, অবশ্যই। মানে আমরা চাই না যে কারাগারে মাদক ঢুকুক, এবং আমরা আপনাকে একটু বলতে পারি যে আমরা মাদকের ব্যাপারে জেল ডিপার্টমেন্ট বর্তমানে জিরো টলারেন্স। আমাদের স্টাফ যারা কেউ যদি বন্দীরা তো চেষ্টা করতে থাকবে। এখন যদি আমার কেউ স্টাফ যদি এটাতে সহযোগিতা করে অথবা যদি কোনো কারণে সে আইডেন্টিফাই হয়েছে, ইভেন একটা পিস অফ ইয়াবা নিয়েও কিন্তু আমি বলছি উইল নট অ্যাকসেপ্ট। সে বাংলাদেশ জেলে আর থাকবে না। সো আমরা কিন্তু উই আর ফলোইং দ্যাট। সো মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। কেউ এটাতে সংস্পর্শ থাকতে পারবে না। বাট যেহেতু নট আউট অফ দ্য বিভিন্নভাবে তারা এই জিনিসগুলোকে ম্যানেজ করে। বাট আমরা এটাকে যথাসম্ভব চেষ্টা করছি। আর আপনি যেটা বললেন, ইউ আর রাইট, ভেরি রাইট, যে টেকনিক্যাল জিনিসপত্র, টেকনোলজিক্যাল জিনিসপত্র আমরা ইনকর্পোরেট করার প্ল্যান আছে আমাদের, যাতে এটাকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসে খাবার নিয়ে। আসলে আমরা দূর থেকে মানে শুনতে পাই যে আসলে এখানে ওইরকম খাবার দেওয়া হয় না। মানে খুবই নিম্নমানের খাবার দেওয়া হয়। আর পুষ্টিকর খাবার দেওয়া হয় না। তো খাবার নিয়ে আপনাদের কি কাজ করে? আসলে তারা কি খায়? আসলে বন্দীদেরও তো একটা অধিকার আছে। তারাও তো একটা অধিকার নিয়ে থাকে। খাবারের যে স্কেলটা আছে, মানে সরকার যেটা দিয়েছেন আদার দেন প্রোটিন, মানে রাইস, ভেজিটেবলস, ডাল এগুলো যথেষ্ট পরিমাণ আছে। প্রোটিনটা যেটা আছে সরকারের আমাদের যেটা বরাদ্দ আছে, এটা একটা মানে ধরেন আপনার মাছ, মাংস বলে যেটা বলি। তো এটাতে ধরেন আগে ছিল এটা 36 গ্রাম, বর্তমানে এটা 56 গ্রাম, প্রায় 60 গ্রামের মতো আইটেম ভেদে বাজেট যে অনুসারে। সো এটা কিন্তু এক বেলা, মানে ধরেন আপনি ২ বেলা দিতে পারছেন। একজন কয়েদির জন্য কত বাজেট সরকারিভাবে? আর সরকারিভাবে আমাদের হিসাবে অ্যারাউন্ড বর্তমানে অ্যারাউন্ড 75 টু 90 টাকার মতো পড়ে আমাদের যে। এটা কি যথেষ্ট কিনা নাকি একটু বাড়ানো উচিত? না, না, এটা শুধুমাত্র প্রোটিন। আমি যেটা বলছিলাম যে আপনার শুধু মাছ, মাংস আইটেমটা আমরা একবার ওইটা যদি বাড়িয়ে দেই, বাকি কিন্তু চাল, ডাল যেগুলো আছে দিস ইজ মোর দ্যান এনাফ। সো আপনি আমার কিন্তু ৮০,০০০ বন্দীকে আমি প্রতিদিন প্রতিপালন করছি। আপনারা ইউ ক্যান ভেরিফাই, অ্যান্ড আপনি যদি ইভেন যারা এক্স বন্দী, একটা হচ্ছে চালিয়ে দেওয়া যে খাবার দেওয়া হয় না ওইটা। আমি তো বিরক্ত হচ্ছি খাবার নষ্ট করা থেকে। মানে যে কি পরিমাণ রাইস এবং ডাল এগুলো নষ্ট হয়, যে খেতে পারছে না বন্দীরা। মানে দেয়ার ইজ নো শর্টেজ, আমি আপনাকে এটা বলতে পারি। আর একটা মানে ট্রেডিশনালি কারাগারের নামে যে অপবাদ, এটা আসলে চালিয়ে দেওয়া যায়। বাট ইউ ক্যান অলওয়েজ ভেরিফাই যে বন্দীগুলো বাইরে গেছে, তাদেরকে আপনারা জিজ্ঞেস করতে পারেন যে তারা কি খাবার নিয়ে কোনো সমস্যায় ছিল কিনা। মানে প্রোটিনের পরিমাণ, একটু সুস্বাদু খাবারের পরিমাণ কি বাড়বে সামনে? আমরা এরকম কোনো রিকমেন্ড করেছি, আমাদের যে টিম ছিল, আমাদের পুষ্টিবিদ, তারা করেছে, রিকমেন্ড করেছে 180 গ্রাম পার ডে মেরে, মানে ২ বেলা যদি মাছ মাংস দিতে হয় তাহলে ১৮০ গ্রামের মতো লাগে। সরকার এটা যদিও ৩৬ গ্রাম থেকে হয়তো কিছুদিন আগে ৫-৬ মাস আগে এটাকে ৫৬ গ্রাম করেছে, 60 গ্রাম করেছে। বাট এটাকে আরেকটু বাড়াতে হবে। আমরা আবার চিঠি লিখেছি। এখানে খাবার একটু সুস্বাদু বা মানসম্মত খাবারের জন্য আপনারা যা দিচ্ছেন আরকি, তা নিয়ে এটা দেখভালও করছেন কিনা? না, এটা আমাদের যখন পুষ্টিবিদ, সিভিল সার্জনের থেকে ডক্টররা আসেন, পুষ্টিবিদরা আমাদের যখন মেনু কার্ড করি আমরা কিন্তু পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউটের এক্সপার্ট নিয়েই কিন্তু করেছি। এবং এটা আমি আপনাকে একটু বলতে পারি, আপনি যদি মানে আপনি কারাগারে আছেন এটা মেনে নেন, আপনার যে মেনু আছে দিস ইজ গুড এনাফ। মানে এবং এটাতে কিন্তু আমি মনে করি যে আমার ৮০,০০০-এর মধ্যে ৬০,০০০ বন্দী কিন্তু এটা নিয়ে হেলদি আছে, এমন কোনো কমপ্লেইন নাই যে ইল হেলথ। আর যেটা প্রচলিত আছে যে আপনি এক্সপেক্ট করবেন যে ২ বেলা মাংস খাবেন, যেহেতু বরাদ্দ নেই, ওইটার জন্য মানুষের মধ্যে একটা থাকে যে আপনি ১ বেলা দিচ্ছেন, আরেক বেলা সরকারি বরাদ্দই এটা। তো যে কারণে একটু ডিফিকাল্টি। বাট আমি মনে করি যে আমার ম্যাক্সিমাম বন্দী, আমার এখানে যদিও ভিতরে ক্যান্টিন আছে যেখান থেকে তারা বাট হয়তো বা আমার যদি এখানে ৬,০০০ বন্দী থাকে, মেবি ২০০-৩০০ খাবার বাই করে, মানে ওই যে প্রোটিনটা বাই করে। বাকি তো দিস ইজ ওকে, অল আর লিভিং উইথ ইট। আন্তর্জাতিক মানের উচ্চ শিক্ষা প্রদানের লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ২০০২ সালে প্রতিষ্ঠিত হয় প্রিমিয়ার ইউনিভার্সিটি। রয়েছে ইউজিসি অনুমোদিত স্থায়ী ক্যাম্পাস,
চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থায়ী সনদপ্রাপ্ত হয় প্রিমিয়ার ইউনিভার্সিটি। এখানে রয়েছে ইউজিসি অনুমোদিত ১৩টি বিভাগের স্নাতক ও ৯টি বিভাগের স্নাতকোত্তর প্রোগ্রাম। আছে অত্যাধুনিক ল্যাব ও লাইব্রেরি, সুবিশাল অডিটোরিয়াম আর কো কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করার অনন্য সুযোগ। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। বাবা, বাবা, হালিম আনো নাই? হালিম আছে, আছে? ঘরেই বানাচ্ছি। কিশোয়ান হালিম মিক্স। ইফতারের পুরো মজা লুটতে কিশোয়ান হালিম মিক্স। যেমন টেস্ট তেমন বেস্ট। আমার কাজ শেষ, বড্ড খিদে লেগেছে। কেবিনেটে কিশোয়ান লাচ্ছা সেমাই রাখা আছে, একটু রান্না করো না। তোমার সেই সহজ বলো। কিশোয়ান লাচ্ছা সেমাই রেডি। মিষ্টি মিষ্টি দুষ্টুমি বেলা আমি তুমি কাছে জানি তবুও আরো কাছে টানি। কিশোয়ান লাচ্ছা সেমাই, ঝটপট পুষ্টি। স্পেল ম্যাজিক। MAGIC, ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোয়ান নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোয়ান নুডলস, মমস ম্যাজিক। স্বাস্থ্যসেবা নিয়ে আপনাদের একটা হাসপাতাল আমরা পাশের ভবনটা একটা হাসপাতালও বটে। সেবা কীরকম দেওয়া হচ্ছে এখানে? আসলে কি কি এখানে ইনস্ট্রুমেন্ট আছে বা আপনার কি কি কাজ এখানে করা হয়? বাংলাদেশের সকল কারাগারে উই হ্যাভ এ প্রাইমারি মেডিকেয়ার সেন্টার। এটা কিন্তু দিস ইজ প্রাইমারি, জাস্ট ইমার্জেন্সি কোনো কিছু হলে প্রাইমারিভাবে তার ট্রিট করার জন্য। আমাদের এখানে হচ্ছে আপনার ওই যে সিভিল সার্জন অফিস থেকে বেসিক্যালি ওনারা এখানে টেম্পোরারি আছেন, বাট আমাদের কিন্তু পদ আছে, পোস্টিং আসেন না, আমরা পাই না স্বাস্থ্য অধিদপ্তর। আমাদের প্রায় ১৫১টা পোস্টের মধ্য থেকে মাত্র 2 জন ডেপুটেড ডক্টর আছেন, বাকি সবাই হচ্ছে টেম্পোরারি আসেন। বাট তারপরে আমি সিভিল সার্জন চট্টগ্রামকে ধন্যবাদ জানাতে চাই যে ডক্টররা আছেন ওটা অনেকটা সেমি পারমানেন্ট হিসাবেই আছেন, অনেক দিন ধরে আছেন, তারা জানেন। সো এখানে যে সমস্যাটা হচ্ছে, ধরেন প্রাইমারি মেডিকেয়ার সেন্টারে যে প্রভিশনসগুলো আছে, দিস ইজ ওকে ফর আস। তো বাট আমরা যদি রেগুলার অথবা পার্মানেন্ট ডাক্তার পাই তখন হয়তো আরেকটু বেটার সেবা দিতে পারবো। আর যদি কারো অ্যাডভান্স রিকোয়ারমেন্ট হয় তাদেরকে আমরা মেডিকেল কলেজ। বন্দীদের সংখ্যা বেশি, সেই জায়গায় একজন নির্দিষ্ট ডাক্তার, নার্স, একটা গোষ্ঠীকে আপনি যুক্ত করার কোনো পরিকল্পনা আছে কিনা? আমাদের কিন্তু কারণ আপনারা তো একটু থেকে একটু কিছু হলে আপনার মানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আপনারা পাঠিয়ে দেন। সেই জায়গায় কিছুটা মানে সিরিয়াস না হওয়া পর্যন্ত এখানে আপনি ট্রিটমেন্ট করতে পারেন, এই ধরনের কোনো প্ল্যান আছে? যেহেতু বন্দির সংখ্যা এখানে প্রচুর। জি জি, আমাদের আসলে না, মানে অ্যাডভান্স ট্রিটমেন্ট দেওয়ার আমার কোনো সুযোগ নেই, বিকজ ইস লট অফ ইকুইপমেন্টস অ্যান্ড আদার্স, যেটা আসলে এখানে। বাট আমার ডক্টর যদি পার্মানেন্ট ডক্টর থাকেন এবং যদি আমার নার্স যদি সাফিসিয়েন্ট পরিমাণ থাকেন, যে ইমার্জেন্সি যে ইস্যুগুলো আছে ওটা আমি ট্রিট করতে পারবো, দিস ওকে। কারণ মেডিসিন উই হ্যাভ এনাফ, আমরা যথেষ্ট পরিমাণ ওষুধ কিনছি, এতে কোনো সমস্যা নেই। এখন ডক্টর আসলে একদম পার্মানেন্টলি অথবা রেগুলার না থাকার কারণে দেখা যায় একদম ক্লোজ মনিটরিং বন্দীদের, তাদের যে ক্রিটিক্যালিটি ওগুলো যদি ওনারা যদি রেগুলার দেখভাল করতে, আমার মধ্যে আরও সংখ্যাটা, অসুস্থতার পরিমাণ আরও কমে যাবে। স্মার্ট জেল করার জন্য আপনার প্ল্যান কি, পরিকল্পনা কি, এটা নিয়ে একটু আপনি বা কোন পথে এখন এগিয়ে যাচ্ছেন, কোন স্বপ্ন নিয়ে আপনি পা বাড়াচ্ছেন? কারাগারকে সুরক্ষিত রাখতে হলে বর্তমানে রিয়েলিটি হচ্ছে আপনার আসলে ডিজিটাইজেশন অথবা স্মার্ট না করলে আপনি পাবেন না। আপনি যেমন একটু আগে কোয়েশ্চেন করলেন যে মাদককে আপনি কিভাবে প্রোটেক্ট করবেন, আপনি যদি প্রপার স্ক্যানার থাকেন তাহলে কিন্তু মাদক ঢোকার কোনো সুযোগ নেই। সো যদি একইভাবে আমরা কিন্তু অনেকগুলো পদক্ষেপ নিয়েছি। আপনারা জানেন আমাদের উই হ্যাভ নাও সেন্ট্রাল ডাটাবেস, বন্দীদের জন্য একদম সেন্ট্রাল ডাটাবেস আছেন। বন্দীরা যে টেলিফোনে কথা বলছেন এটা কিন্তু আমাদের পার্ট অফ ডিজিটাইজেশন। এখন কিন্তু তারা অটোমেটেড মেশিনে, মানে একদম তারা নিজেরাই তাদের ইউজার পাসওয়ার্ড দিয়ে তাদের ডিজায়ার লোককে 1 2 3 করে, 1 চাপলে তার প্যারেন্টসকে পাচ্ছে, 2 চাপলে লয়ার, 3 চাপলে তার বাবা মা, এরকম করে কিন্তু দিস আর সেট নাও।
এরকম হচ্ছে। আমরা যেমন আরেকটা পদক্ষেপ নিয়েছি, লাইক বন্দীদের দেখা সাক্ষাতের জন্য কিন্তু অনলাইন ভিত্তিক সেবা চালু হয়েছে। সো তে কিন্তু আগে থেকে লগ ইন করতে পারবে, দিতে পারবে, দিয়ে এসে কিন্তু হ্যাসেল ফ্রি দেখা সাক্ষাৎ করতে পারবে। এরপর আমরা তাদেরকে আরও অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, লাইক অ্যাকাউন্টেবিলিটির জন্য আমরা যেমন RFID ট্যাগের একটা প্রভিশনস চালু করার চেষ্টা করছি, যে অ্যাকাউন্টেবিলিটি কে কোথায় আছে না আছে আমরা খুব সহজে বের করতে পারবো। আমাদের যেমন কম্প্রিহেন্সিভ জ্যামিং সিস্টেম চালু হয়েছে 2টা কারাগারে অলরেডি আমরা স্টাবলিশ করছি। ধাপে ধাপে হয়তো আমরা অনেক কারাগারগুলোতে, যেখানে যে আপনাদের যে কমন অভিযোগ মোবাইল নিয়ে অবৈধ যোগাযোগে, তো এটা যখন এই 2টা কারাগার কিন্তু বন্ধ হয়ে গেছে। তো একইভাবে যদি অন্যান্য কারাগারগুলো স্থাপন করতে পারি, তখন দেখা যাবে ওইখানেও কিন্তু অবৈধ যোগাযোগের এই বিষয়গুলো কমে আসবে। সো অ্যাজ এ হোল ধরুন পিসি, ক্যান্টিন নিয়ে, খাবার নিয়ে ধরেন বিভিন্ন রকমের অভিযোগ ক্যান্টিনেও একটু নানান প্রশ্ন। জি। ক্যান্টিনের প্রাইসগুলো অনেক বেশি, বাইরের থেকে অনেক বেশি ধরা হয়। আপনাকে কোয়েশ্চেন করি, আপনার 1 প্লেট গরুর মাংসের দাম কত হবে বাইরে? বাইরে প্রায় 200-250 টাকা তো এরকম হয় সব। আপ- 300 টাকা হয়। আপনি আমাদের একজন বন্দী আজকে যে বাইরে যাবে, হ্যাঁ। আমি জানি যত 70 টাকা অথবা 75 টাকা। এখানে জি। আমি বললাম আসলে এই ধরনের আমাদের প্রচারটা জিনিসটা বাড়াইতে হবে, যে আপনাদের পক্ষ থেকে অনেক ভ্রান্ত ধারণা কিন্তু বাইরে ঘুরপাক খাচ্ছে, কিন্তু এই যে অনেক প্রশ্ন, অনেক ধারণা, অনেক কিছু যে বললাম না আর আমি আরেকটু অ্যাড করি, জায়গা। আপনি যে ক্যান্টিনের প্রাইস নিয়ে, এটা হচ্ছে একটা কমন ফ্যাক্টর আর কি। Right. বলবে যে ক্যান্টিনের দাম বেশি রাখে। আমি নিজে তো ধরেন অলমোস্ট সবগুলো পারিনি, আমি প্রবাবলি 55 অথবা 56টা কারাগার গিয়েছি সোফার। তো আই ওয়াজ সারপ্রাইজ যে মানে আমি নাটোর ওদিকে গিয়েছিলাম, 40 টাকা দেখলাম যে চিকেন দিচ্ছে। তা আমি বললাম কিভাবে সম্ভব, মানে দিস ইজ ইম্পসিবল। বাট বললো যে বিকজ এখানে তো আসলে আমাদের বন্দিরাই কুক করছে, সো আলটিমেটলি ইনস্টলেশন সরকারি, স্থাপনা সরকারি, এখানে তো অন্য কোনো, শুধুমাত্র কস্ট রিকভারিটা করতে যে ওরা যেটা হচ্ছে একটা সুনির্দিষ্টভাবে যেহেতু সেবা প্রদান করি আমরা, আর 10%-এর একটা, নট মোর দেন 10% একটা প্রফিটের। সো ওই জিনিসটা, এবং ওইটাও কিন্তু যে প্রফিটটা, ওইটাও কিন্তু বন্দি কল্যাণ, স্টাফ কল্যাণ, মানে যে টাকাটা আসে ওইটা কিন্তু ওদের কল্যাণেই ব্যবহার হচ্ছে। সো আলটিমেটলি অ্যাজ এ হোল লোকজন আসলে যদি টোটাল পার্সপেক্টিভে দেখেন, হ্যাঁ মানে কিছু জায়গায় অনিয়ম হবে, দিস ইজ বাংলাদেশ, আপনাকে তো এটা মানতেই হবে। তো একদম 100%, বাট ইন জেনারেল যে অভিযোগগুলো আছে এটা থেকে আমরা বেরিয়ে আসছি, এটা আপনাকে বলতে পারি। সবচেয়ে আনন্দের বা আশার একটা ব্যাপার হচ্ছে বাংলাদেশ জেলের যিনি প্রধানতম অভিভাবক, প্রধানতম ব্যক্তি আইজি প্রিজন চট্টগ্রামের, এবং এই মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন তিনিও কিন্তু চট্টগ্রামেরই মানুষ। সব কিছু মিলে আমরা তো একটা আশা বা স্বপ্ন দেখতে পারি আমাদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার খুব স্মার্ট একটা কারাগার হবে, এবং এই চট্টগ্রাম কারাগার বিভিন্ন জায়গায় বিভক্ত হবে, এবং বিভিন্ন রকমের বন্দিরা আলাদা আলাদা হবে। এই ধরনের স্বপ্ন কি আমরা দেখতে পারবো? আমি বিশ্বাস করি যে সরকার এই প্রয়োজনীয়তা গুরুত্ব সহকারে অনুধাবন করবেন। তো এক্ষেত্রে আমি বিশ্বাস করি যে ওদের ভবিষ্যতে আপনারা দেখতে পাবেন দিস উইল বি রিয়েলিটি। আপনারা যেটা স্বপ্ন দেখছেন, বাট আমি একটু স্বপ্নটাকে রিডিফাইন করে দিতে চাই। আমরা আসলে বাংলাদেশ কারাগার মুক্ত দেখতে চাই। আগামী 5 বছর পর আমাদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কী রকম রূপে সুন্দর সজ্জিত হবে বা রূপান্তর হবে? আমি বিশ্বাস করি যে চট্টগ্রাম কারাগারে আরও অ্যাটলিস্ট 3টা কারাগার অ্যাড হবে, মানে এরকম একটা পরিকল্পনা নিয়ে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারকে 3 ভাগে বিভক্ত করতে হবে। একটা হচ্ছে আপনি জানেন আমাদের মেট্রো বন্দি এবং ডিস্ট্রিক্ট বন্দি, এদেরকে যদি সেগ্রিগেশন করতে বিচার ব্যবস্থা ইজি হবে, ট্রেস হওয়ার সুবিধা হবে। মাদক নিরাময় অথবা মাদক স্পেশাল কারাগার একটা আমাদেরকে বানাতে হবে। আরেকটা হচ্ছে আমাদের জুবিনাইল কারাগার, যেটা হচ্ছে যারা ইয়াং এইজে আছে, কারণ মিক্সিং হলে একটা প্রবলেম হয়। এইগুলো যদি আমরা করতে পারি, তখন আমার মনে হয় যে আমাদের যে মূল লক্ষ্যটা, যে রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথে, যেটা বললেন, যে এরকম যখন সেগ্রিগেশন হবে তখন আসলে সত্যিকার অর্থে আমরা তাদেরকে সংশোধন করে নিয়ে যেতে পারবো। একটা পর্যায়ে আমার মনে হয় যে হয়তো তারা গ্রেটফুল হবে যে আমরা তাদেরকে কারেক্ট করে দিতে পেরেছি। নারী বন্দিরাও তো আছে এখানে, তো নারীদের জন্য একটা খুব সেন্সিটিভ, তো তারা কীভাবে তারা যত্নে রাখেন আপনারা আসলে? আমাদের নারীদের জন্য প্রতিটা কারাগারে আলাদা ওয়ার্ড এবং তাদের একটা আলাদা পরিবেশ আছে, এবং আমাদের মহিলা কারারক্ষীরা আছে, মহিলা স্টাফ যারা আছেন তারা লুক আফটার করে, এবং তাদেরকে আমি বিশ্বাস করি যে জেলখানায় এখন পর্যন্ত আমি 24 মাস, অলমোস্ট 2 বছরের কাছাকাছি সময়, মহিলা রিলেটেড কোনো তাদের অনিরাপদ হয়েছে এরকম কোনো ঘটনা আমার নজরে আসে নাই। সো আপনাদেরকে একটু নিশ্চয়তা দিতে পারি কনফিডেন্টলি যে কেউ যদি জেলে থাকে দে উইল রিমেইন সেফ। এত হাজার হাজার বন্দী সবাই তো আর অপরাধী না, যারা এরকম নিরাপদ বন্দিও আমরা দেখতে পাই, তাদের জন্য কোনো আইনি সেবা, তারা যদি না পায়, আপনাদের পক্ষ থেকে কোনো আইনি সেবা দেওয়ার সুযোগ আছে কিনা আসলে? আছে, আমরা যেমন
লিগ্যাল এইড সার্ভিসটা, যেটা সরকারের একটা ফ্রি সার্ভিস আছে। কেউ যদি তার আইনজীবী না থাকে অথবা সে ইজ নট বা সেই ক্যাপাবল, খরচটা সে দিতে দিতে পারছে না। পারছে না, ওরকম যাদের আইনজীবী নেই, আমরা কিন্তু আমাদের জেলা সুপার আইডেন্টিফাই করে তাদেরকে কিন্তু ওদের সাথে কানেক্ট করে দেয় এবং তারা কিন্তু একটা সাপোর্ট পেয়ে থাকে। এছাড়া আমরা জার্মান একটা অ্যাম্বাসি এর একটা এনজিও, যেটা হচ্ছে সরকারি এনজিও জিআইজেড, তাদের সাথে প্যারালিগাল নিয়ে কাজ করছি। তারা ডাটা কালেক্ট করে নেয় এরকম যাদের এরকম আইনি সহায়তা উইকনেস আছে, তারা কিন্তু তাদের মাধ্যমে ওই লিগাল সাপোর্টটা তাদেরকে লয়ার নিয়োগ করে কানেক্ট করে দেয়, ব্রিজ করে দেয়, আমরা তাদেরকে ফ্যাসিলিটেট করি। সো এক্ষেত্রে কেউ সেবার বাইরে না থাকে, যেটা আইনি সেবার বাইরে থাকে, ওরকম একটা পদক্ষেপ আমাদের আছে। শুভ দর্শক, আমরা এখন কারাগারে একদম মধ্যম জায়গায় আছি। পাশে একটা লিগ্যাল অফিস, যেটা আইনি সহায়তা দেওয়ার একটা কথা যেটা বলেছিলেন আইজিপি রিজওয়ান সাহেব। পাশে হাসপাতাল আছে, কিন্তু আমরা হাসপাতাল নিয়েও কথা বলেছিলাম, স্বাস্থ্যসেবা নিয়ে কথা বলেছিলেন। পাশাপাশি আরেকটি প্রশ্ন করতে চাই আপনাকে, প্রায় ৬,০০০-এর অধিক কিন্তু বন্দি এখানে আছে। আপনার অনেক দক্ষ জনবল আছে। আপনি কোনো এই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জন্য কোনো জনবল সংকটে ভুগছেন কিনা? আপনি জনবল নিয়ে কোয়েশ্চেন করলেন। আসলে অ্যাজ এ হোল বাংলাদেশ জেল কিন্তু তীব্র জনবল সংকটে ভুগছে। আহ, আহ, আপনার যদি গত ১ বছরে আমাদের টোটাল ৭টা নতুন ইনস্টলেশন অলরেডি আমাদের চালু হয়েছে, বাট ওই তুলনায় যে জনবল আমাদের প্রত্যাশিত জনবল পাওয়ার কথা ছিল, ওইটা একদিকে যেমন পাইনি। কিছু জনবল আমাদের অ্যাপ্রুভাল প্রসেসের মধ্যে আছে, আর কিছু জনবল আমাদের ট্রেনিং প্রসেসের মধ্যে দিয়ে আমরা নিচ্ছি। তো সব মিলিয়ে বর্তমানে যদি অবস্থা বলি, চট্টগ্রাম কারাগার অন্যান্য কারাগারের মতোই জনবল সংকটের মধ্যে আছে। তা এবং যেহেতু ধারণ ক্ষমতার অনেক অধিক, মানে অলমোস্ট ৪ গুণের মতো কাছাকাছি বন্দী আমাদের আছে এখানে। তো এই ক্ষেত্রে আমাদের সকল ক্ষেত্রেই কিন্তু পুরো লজিস্টিক সিস্টেমের উপরে কিন্তু তারা একটা প্রেশার ক্রিয়েট করছে। যেমন অনেক অধিক লক্ষ্য জনবল যেমন দেখা সাক্ষাতের জন্য আসেন, প্রতিদিন ভিজিটর্স আসেন, ফোনে, টেলিফোন, অথবা যদি কারাগারে জামিন এবং যদি প্রতিনিয়ত বের হচ্ছে বা ঢুকছে। জামিন আগমন অথবা জামিন যাচ্ছেন, এগুলো সবগুলো কিন্তু বেশি। তো এই ক্ষেত্রে আমাদের সব জায়গায় অতিরিক্ত জনবল, এবং যে কারণে আমাদের কিন্তু জনবলের উপর একটা কিন্তু কাজের অত্যাধিক চাপ পড়ে যায়। তো এটা এই সংকটটা সমাধানের রূপান্তর করা যাবে? মানে আমরা যেমন সরকারের কাছে প্রার্থনা করছি আমাদের যে পুরো জেল ডিপার্টমেন্টের জন্য, বা কিছু জনবল, প্রায় আমরা ১৫০০ নতুন জনবল চেয়েছি। এটা যদি পাওয়া যায় তাহলে হয়তোবা আমরা জনবলগুলো নিয়োগ দিয়ে, কারণ এটা অনুমোদন পেলে তো হবে না, এটাকে আবার প্রসেস করে নিয়োগ করে ট্রেনিং করে নিয়ে আসতে আসতে কিন্তু অনেক সময় লাগে। জেলের ভিতরে অপরাধ সংগঠিত হয়, এই জেলের ভেতরে মাদক ব্যবসা করা হয় এবং মাদক সেবীও এই জেলের মধ্যে পাওয়া যায়। এটা নিয়ে নানান এই ধরনের প্রশ্ন অনেকে করে আসে বা অভিযোগ করে থাকে। দেখুন, এমনও অভিযোগ চলে আসে বা করে থাকেন, এইসব কাজ কর্মকাণ্ডের সাথে আপনার সদস্যরা যুক্ত আছে। আপনি যদি একটু বলতেন। জি। আ প্রথমত হচ্ছে অভিযোগটাকে এন্ডোর্স করছি। একদম আমি বলব না যে আপনার অভিযোগটা সম্পূর্ণ অসত্য। বাট আমরা কিন্তু গত ১ বছর ১.৫ বছর ধরে কিন্তু এটা নিয়ে কাজ করছি। মানে আপনি যদি বলেন যে আমরা কারা ব্যবস্থাপনার স্বচ্ছতা এবং জবাবদিহিতা, যাতে মানে আপনি আমাকে কোয়েশ্চেন করলে আমি যাতে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর দিতে পারি, এরকম একটা মন মানসিকতা তৈরি করার চেষ্টা করছি। তো এক্ষেত্রে এবং এটা করতে যেয়ে আমরা কিন্তু আমাদের স্টাফ যারা আছেন অনেকেই কিন্তু এরকম একটা একটা সংখ্যক তারা আছেন এই বিভিন্ন অপরাধের সাথে নিজেরাও জড়িত হয়ে পড়েছিল, এবং তাদের কিন্তু আমরা বিচারের আওতায় এনেছি। অনেকে তারা চাকরিচ্যুত হয়েছেন, বাধ্যতামূলক অবসর গিয়েছেন, বিভিন্ন বিভাগীয় মামলায় তারা অভিযুক্ত হয়েছেন এবং পানিশমেন্ট খেয়েছেন। সো আমরা কিন্তু ছাড় দিচ্ছি না। বিশেষ করে ২টা জায়গায় কিন্তু উই ডিক্লেয়ার আওয়ারসেলফ জিরো টলারেন্স। একটা মাদক, আরেকটা হচ্ছে আপনার আর্থিক দুর্নীতি, বন্দি সংক্রান্ত আর্থিক দুর্নীতি। এই ২টা যেটা হচ্ছে খুব ওয়াইড স্প্রেড, আমাদের কমন অভিযোগ আমাদের বিরুদ্ধে। এই ২টা জায়গায় কিন্তু আমরা কোনো রকমের প্রমাণসহ যদি কেউ যদি অভিযোগ আমাদেরকে দিতে পারেন, আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, তাদের জায়গা জেলখানায় নাই, পরিষ্কার। যদি কেউ মাদক অপরাধের সাথে জড়িত হয়, কেউ যদি বন্দি সংক্রান্ত আর্থিক দুর্নীতি, এই দুই ব্যক্তির কারাগারে কোনো জায়গা হবে না। এটা আমরা করছি। সো উই আর ভেরি ফার্ম, এবং আমরা যে এই অতীত যে অভিযোগটা আছে এটা থেকে বের হওয়ার চেষ্টা করছি, এবং এটার মাধ্যমে আমি আশা করছি যে অদূর ভবিষ্যতে আমরা এটা বেটার রেজাল্ট দেখতে পাবো। যারা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আরও অন্যান্য সংস্থা আছে, এই একই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আরও অনেক সংস্থা আছে, তারা কিন্তু তাদের সদস্যরা কিন্তু ভালো বেশ সুযোগ সুবিধা পায়। সেই সুযোগ সুবিধা কিন্তু আপনাদের যারা কারাগারের সাথে যুক্ত আছে তারা কিন্তু পায় না। সেক্ষেত্রে আপনার কি মনে হয় না তাদের একটু মনোবলটা একটু
খুব কম একটু কমে আছে বা কোনো চাঙ্গা করার জন্য আসলে কি মনে হয় না তাদেরও সুযোগ সুবিধা বাড়ানো দরকার? তারা যে অতীব পরিশ্রম করে, তারা অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে তার দায়িত্ব পালন করে। যে তারা বন্দীদের সাথে, অপরাধীদের সাথে তারা থাকে, তাদের নিরাপত্তা দেয়। সবকিছু মিলে তাদের তো দেখতে হবে। তাদের থেকে আপনি নিচ্ছেন বা তাদেরকে দিবেন না, এরকম তো হয় না। প্লিজ। আমি বলব যে একটা যৌক্তিক কোয়েশ্চেন। যখন একটা গ্রুপ অফ পিপলকে দিয়ে কাজ করাবেন, সিমিলার কাইন্ড অফ প্রথমত কারারক্ষীর কাজটা কিন্তু অত্যন্ত কঠিন। আপনি যদি বলেন মানে বাংলাদেশের ধরেন ক্রিমিনাল মাইন্ডেড মানে বাংলাদেশে যারা অপরাধপ্রবণ গোষ্ঠীদেরকে নিয়ে আমরা কাজ করি। প্রতিনিয়ত তারা কিন্তু এক্সপোজ টু আপনি কারাগারে এখানে দাঁড়িয়েছেন, এখানে কিন্তু দেখা যাবে ফাঁসির দণ্ডপ্রাপ্ত অথবা যাবজ্জীবন দণ্ড অনেক ঘুরে বেড়াচ্ছে, এরকম টাইপের একটা জোনে। সো ওরকম একটা কঠিন কাজ করতে যেয়ে কিন্তু তাদের কিন্তু যেমন প্রেশারটা অনেক বেশি, তাদেরকে জব রেসপন্সিবিলিটি অনেক বেশি। তো ওর তুলনায় আমি বলব যে অ্যাজ এ অভিভাবক হিসাবে আমার মনে হয় যে যদি তাদের বিভিন্ন সরকারি যে সুবিধাগুলো যদি কন্টেম্পোরারি হয়, অন্যান্য বাহিনীর সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে তাদের ডেফিনেটলি মনোবলটা আপনি কাজ করছেন। জি, আমরা ডেফিনেটলি কাজ করছি এবং আমি আশা করছি সরকার এটা বেশ ব্যাপারে সুনজর দিবেন। কারণ আপনি যদি অনেক ক্ষেত্রে দেখা যায় আমি কোয়ালিটি লোক ধরেও রাখতে পারি না। কারণ দেখা যায় কিছুটা ইনফেরিয়র থাকার কারণে, পদবিতে পিছিয়ে থাকার কারণে ভালো কেউ আসলে কিন্তু আবার সে ভালো অপরচুনিটি পেলে চলে অন্য যায়। জায়গায় যাচ্ছে। সো আল্টিমেটলি আমাদের এরকম হচ্ছে কি? এরকম হচ্ছে। বিসিএস থেকে এসে কিন্তু আমার ডেপুটি জেলার বাইরে অপরচুনিটি দেখছে, গ্রেডে পিছিয়ে আছে। সো আল্টিমেটলি চলে যাচ্ছে। সো বেটার ম্যাটেরিয়ালকে আমরা ধরেও রাখতে পারছি না। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে যদি আমরা বেটার এফিসিয়েন্সি চাই, ভালো কাজ চাই, তাহলে আমাদের কিন্তু একটু অনেক বেশি যে করতে হবে না। মানে যদি অন্যান্য সংস্থা অথবা বাহিনীগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ করে যদি সুবিধাগুলোকে কাছাকাছি নিয়ে আসা যায়, তাহলে হয়তোবা আমরা জেল ডিপার্টমেন্ট থেকে অনেক বেশি বেটার প্রত্যাশা করতে পারবো। পিছনে আমাদের প্রিজনস হসপিটাল। আপনি তো পুরো বাংলাদেশের আইজি প্রিজনস। আমরা তো বিভিন্ন সংস্থায় দেখি, সেনাবাহিনীদের সাথে ক্ষেত্রে দেখি আমরা পুলিশ সিএমএস দেখতে পাই বা পুলিশের জন্য বিভিন্ন সাথে হাসপাতাল দেখতে পাই। বিভিন্ন প্রশাসনিক জন্য আমরা দেখা যায় যে তাদের জন্য আলাদা, আলাদা বিশেষায়িত হাসপাতাল আছে। কিন্তু কারাগারের জন্য এরকম নেই। কারাগারের জন্য আলাদা বিশেষায়িত কোনো হাসপাতাল, কারাগারের জন্য আলাদা কোনো পরিকল্পনা এরকম আছে কিনা আপনার? জি, ধন্যবাদ। আমাদের আসলে স্বাস্থ্যসেবা নিয়ে আমাদের ২ টা সাইড আছে। যেমন বন্দীদের হেলথটা দেখতে হয়, একইভাবে আমাদের কারারক্ষীদের হেলথটাও আমাদের রেসপন্সিবিলিটি। তো ২ টা সাইডে ইউ আর রাইট যে আমাদের ওরকম কোনো সেন্ট্রাল কোনো এই মুহূর্তে কোনো হাসপাতাল অথবা এরকম নাই। আপনারা জানেন যে ইভেন আমাদের সারা দেশের বন্দীদের যারা অ্যাডভান্স ট্রিটমেন্ট লাগে তাদের কিন্তু ঢাকায় পাঠায় এবং ঢাকায় বিভিন্ন হসপিটালে ছড়িয়ে ছিটিয়ে রাখতে হয়। ছড়িয়েছে এবং তাদের কিন্তু অনেক ক্ষেত্রে নিরাপত্তাও বেশি থাকে, ওরা শঙ্কিত থাকে। সো এই বিষয়গুলোকে লাইক আমাদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার। আপনি একটু থেকে একটু হলে আমাদের কিন্তু চলে যাচ্ছি চট্টগ্রাম মেডিকেল কলেজ, যেখানে প্রতিনিয়ত প্রায় ৬-৭ হাজার মানুষের আনাগোনা প্রতিনিয়ত। এই জায়গায় একটু নিরাপত্তা দেওয়াটা একটু কঠিন, চ্যালেঞ্জ, খুবই কঠিন। তো এই বিষয়গুলো মাথায় রেখে আমরা ঢাকার কেরানীগঞ্জে আমাদের একটা সেন্ট্রাল জেল হসপিটাল, প্রিজন হসপিটাল করার আমাদের পরিকল্পনা আছে, যেখানে আসলে আমাদের যেমন বন্দীরা অ্যাডভান্স এবং স্পেশালাইজড হসপিটাল হবে, যেটা হচ্ছে বন্দীরা যেমন অ্যাডভান্স ট্রিটমেন্ট পাবে, তাহলে ঢাকার অন্যান্য বিভিন্ন হসপিটালে আমাদের পাঠাতে হবে না। একইভাবে আমাদের কারারক্ষীরা যারাও স্বাস্থ্যসেবা অ্যাডভান্স দরকার, তারাও প্যারালালি এই হসপিটালটাতে পাবে। এটা কেরানীগঞ্জে, এটা সরকারের সক্রিয় বিবেচনাধীন আছে। হয়তোবা যদি খুব শীঘ্রই পারছি কিনা আসলে। আমাদের এটা পরিকল্পনা কমিশনের অ্যাপ্রুভালের প্রসেসের মধ্যে দিয়ে আছে। তো নীতিগতভাবে এটা একটা আনন্দের একটা ব্যাপার, যারা কারারক্ষী আছে বা এটা কি বন্দীদেরও ক্ষেত্রে এরকম হবে না? জি, বন্দীদেরও। এখন ধরেন আমি একইভাবে ঢাকায় যেমন আপনি চট্টগ্রামে দেখছেন, ঢাকায়ও ধরেন আপনার ঢাকা মেডিকেল কলেজ, আপনার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, সোহরাওয়ার্দী, বারডেম, পিজি বিভিন্ন জায়গায় কিন্তু আমাদেরকে ছড়ায় এবং আমরা কিন্তু এটা আমাদের জনবলের প্রচুর জনবলও এখানে খরচ জি, করতে আর হচ্ছে। নিরাপত্তা কিন্তু সঠিক হয় না। তো এই বিষয়গুলো মাথায় রেখে আমরা একটা সেন্ট্রাল হসপিটাল, স্পেশালাইজড হসপিটাল হবে, যেখানে বন্দীরা অ্যাডভান্স ট্রিটমেন্ট পাবে, এমন কারারক্ষীরও। সো ২ টা ক্ষেত্রে আমার মনে হয় যে আমার পাশাপাশি আরেকটা বিষয় একটু খেয়াল করলেন কিনা আপনি, দেখেন অন্যান্য সংস্থাতে কিন্তু আমরা ওয়েলফেয়ার, তাদের কল্যাণার্থে, যারা কারারক্ষী আছে তাদের কল্যাণার্থে কিন্তু বিভিন্ন ওয়েলফেয়ার ট্রাস্ট করা হয়, যাতে তারা এই কারণে একটু সুযোগটুকু পায়, যারা একটু লাভবান হয়। তো এই ধরনের আপনার কোনো ওয়েলফেয়ার ট্রাস্ট করার কোনো প্ল্যান আছে কিনা আপনার কারারক্ষীদের জন্য, যারা আপনার এতগুলা হাজার হাজার বন্দীদেরকে, প্রায় ৮০,০০০ বন্দী, তাদেরকে দেখভাল করার জন্য প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে, তাদের ওয়েলফেয়ারের জন্য আপনার কতটা চিন্তা? আসলে এটা সকল সংস্থাই তাদের স্টাফদের ওয়েলফেয়ার নিয়ে কাজ করেন এবং বাংলাদেশ জেল অথবা কারা অধিদপ্তর এটার বিকল্প নয়। আমাদের আসলে আমাদের যে কারা ওয়েলফেয়ার ট্রাস্ট, এটা ২০১৮তেই অ্যাপ্রুভ করা সরকারের একটা
প্রতিষ্ঠান হিসাবে অলরেডি আমাদের অ্যাপ্রুভাল করা আছে, বাট বিভিন্ন লিমিটেশনসের কারণে সব কিছু মিলিয়ে আমরা হয়তো চালু করতে পারিনি। বাট এটা আমরা অতি শীঘ্রই মানে এটাকে অলরেডি চালু করার উদ্যোগ গ্রহণ করেছি। এরা ছোট ছোট করে কাজ শুরু করেছে ইতিমধ্যে, এবং আমরা আশা করছি এটার মাধ্যমে আমরা যে আমাদের স্টাফদের যে ওয়েলফেয়ার রিলেটেড ইস্যুগুলো আছে, তাদের হাউজিং, চিকিৎসা অথবা বাচ্চা কাচ্চাদের পড়াশোনা, এই বিষয়গুলো, তাদের এই বিষয়গুলো অথবা পোস্ট রিটায়ারমেন্ট যে বেনিফিটগুলো আছে ওগুলোকে আমরা কীভাবে হেল্প করতে পারি, এই বিষয়গুলো এই ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমেই করা সম্ভব হবে। এবং আমরা ওদের ভবিষ্যতে এটাকে একটা স্ট্রং ট্রাস্ট হিসেবে দাঁড় করতে চাই, যেটা হচ্ছে আমাদের স্টাফদের ওয়েলফেয়ারগুলো লুক আফটার করতে পারবে। আপনি দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন এই কারাগারকে এবং পুরো বাংলাদেশের কারাগারগুলোকে স্মার্ট কারাগার করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এই প্রান্ত থেকে এই প্রান্ত ঘুরে বেড়াচ্ছেন। সেই ব্যস্তম সময় থেকে এটিএন বাংলাকে সময় দিয়েছেন। এটিএন বাংলার পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ আলোচনা করেছিলাম চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার নিয়ে। আমরা আলোচনা করেছিলাম এই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার নিয়ে। আজ আমরা অনেক তথ্য পেলাম, এবং আইজি প্রিজন্স যিনি খুব সুন্দর করে আমাদের এই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার নিয়ে স্বপ্নের কথা উল্লেখ করেছেন, এবং আগামী 5 বছর পর কেমনতর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার হতে যাচ্ছে তা নিয়ে আজ আমরা ব্যাপক আলোচনা করেছিলাম। আগামী পর্বতে একবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান চট্টলা এক্সপ্রেস। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে, তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আন্তর্জাতিক মানের উচ্চ শিক্ষা প্রদানের লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে 2002 সালে প্রতিষ্ঠিত হয় প্রিমিয়ার ইউনিভার্সিটি। রয়েছে ইউজিসি অনুমোদিত স্থায়ী ক্যাম্পাস। চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থায়ী সনদপ্রাপ্ত হয় প্রিমিয়ার ইউনিভার্সিটি। এখানে রয়েছে ইউজিসি অনুমোদিত 13টি বিভাগের স্নাতক ও 9টি বিভাগের স্নাতকোত্তর প্রোগ্রাম। আছে অত্যাধুনিক ল্যাব ও লাইব্রেরি, সুবিশাল অডিটোরিয়াম আর কো কারিকুলার অ্যাক্টিভিটিজের মাধ্যমে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করার অনন্য সুযোগ। আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোর পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। একজন প্রতিপক্ষহীন দাবা খেলে দুনিয়া উদ্ধার করছেন, রাজকন্যা ফেসবুকিং করছেন। এদিকে রাজপুত্র, উনি সুর সম্রাট হবেন। আর আমি নিয়োজিত সবার খেদমতে, সব দায়িত্ব যেন আমার। মজা জোস। একা একা দাবা খেলা গেলেও এই স্বাদের নুডলসকে একা খাওয়া যায়? কিশোয়ান চিকেন নুডলসের প্রতিটি স্টিক তৈরি হয় এমনই ভালোবাসা দিয়ে। কিশোয়ান চিকেন নুডলস, স্বাদের নুডলস। 2 বলে 6 রান, কিন্তু না, ব্যাটসম্যান পরাস্ত। কিশোয়ান ফ্রুটেক্স, ফ্রুটে ভরা ফ্রুটেক্স, ম্যাঙ্গো আর অরেঞ্জ, ফ্রেশ আমটাই শক্তি বাড়ায়, মুডটা করে চেঞ্জ। কিশোয়ান ফ্রুটেক্স, আম ও কমলার দুটি ভিন্ন ফ্লেভারে ভিটামিন সমৃদ্ধ কিশোয়ান ফ্রুটেক্স। কিশোয়ান ফ্রুটেক্স।